আমি প্রায় আমার ভিডিওতে একটা কথা বলি না যে কলকাতা হাইকোর্ট যদি দীর্ঘকালীন অবকাশে চলে যায় তাহলে আমাদের মতন ছোটোখাটো ইউটিউবারদের যারা প্রত্যেক দিনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি সেই সকল ইউটিউবারদের কন্টেন্টে ভাটা পড়বে। আর সেই কথা মনে হয় ঠাড়ে ঠোরে বা অনেক দূর থেকে হলেও শুনতে পেয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। আর তাই জন্য গত 1.5 বছর ধরে যেখানে রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস একের পর এক চাকরি চুরি করে দুর্নীতিতে জেরবার, আর সেই ঘটনার তদন্তকে কেন্দ্র করে দফায় দফায় কলকাতা হাইকোর্টের প্রধানত দুজন বিচারপতি খবরের শিরোনামে উঠে এসছেন। সেই বিচারপতিদের মধ্যে একজন অবশ্যই হচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং দ্বিতীয়জন বিচারপতি হচ্ছেন বিচারপতি অমৃতা সিনহা। এই দুজন বিচারপতি গত 1.5 বছর ধরে পশ্চিমবঙ্গের যাবতীয় সংবাদ মাধ্যমের শিরোনাম আলো করে রেখেছেন, কিন্তু তারই মধ্যে কলকাতা হাইকোর্টে বারে বারে দফায় দফায় উঠেছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। আর এই অপ্রীতিকর ঘটনার মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারা বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরই করা বিভিন্ন কোট আনকোট বেআইনি মন্তব্য। আসলে অন্যদের চোখে বেআইনি, আবার অন্যদের চোখে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য একেবারে সঠিক। তো তার মন্তব্যকে নিয়ে যখন বারে বারেই বেশ জলঘোলা হয়েছে কলকাতা হাইকোর্টের অন্দরে বাইরে, সেই জলঘোলা এবার ঘোলা হতে হতে বড়ই পচা গন্ধ বেরোতে শুরু করেছে। কন্টেন্টের থাম্বনেল এবং প্রথম বিষয়বস্তু শুনে আপনাদের অবশ্যই ভালো লাগছে। ভালো লাগলে দেরি না করে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটাও ক্লিক করতে ভুলবেন না। আপনাদের জন্য এই সাবস্ক্রিপশনটা একেবারে ফ্রি, কিন্তু আপনার এই একটা সাবস্ক্রিপশন আমাদের অর্থাৎ আশীর্বাদ দ্য ট্রুথকে অতিরিক্ত বুস্ট যোগাবে। এই উৎসাহে আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট আমরা নিয়ে আসবো। তাহলে আর দেরি না করে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটাও ক্লিক করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের কন্টেন্ট এগোনো যাক। এবার আপনারা ভাববেন হঠাৎ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি আপনাদের কাছে ভগবান, যিনি আপনাদের কাছে মাসিহা, তাকে নিয়ে কেন পড়লাম? কারণ হচ্ছে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত নিয়েই একসময় আইনজীবী অরুণাভ ঘোষ হাইকোর্টের অন্দরে এজলাসে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন যে কলকাতা হাইকোর্টটা মাছের বাজারে পরিণত হয়েছে। আর সেই মাছের বাজারে যখন কলকাতা হাইকোর্ট পরিণত হয়েছে, তাহলে মাছের বাজারে তো ঝগড়া লাগবেই। আর সেই ঝগড়া যেমন ক্রেতাদের মধ্যে লাগে, ঠিক তেমনটাই ঝগড়া কিন্তু পাশাপাশি বসে থাকা দুই বিক্রেতার মধ্যেও লাগে। এবার আপনাদের আর একটা উদাহরণ দিই। ধরুন কলকাতা হাইকোর্ট যদি একটি মাছের বাজার হয়, আর তার যদি দুজন বিক্রেতা হন দুজন বিচারপতি, এবং তাদের মধ্যে যদি ক্রেতাদের সামনেই তুমুল বাগবিতণ্ডা শুরু হয়, বাগবিতণ্ডা না, এক বিচারপতি আর এক বিচারপতির বিরুদ্ধে বিষোদ্গার এবং অভিযোগ উগরে দেন, তখন আপনি কি বলবেন? তখন আপনি বলবেন তো কলকাতা হাইকোর্টটা সত্যি মাছের বাজারে পরিণত হয়েছে, বা কলকাতা হাইকোর্ট না যেন যাত্রা স্টেজ, বা আপনি এটাও বলতে পারেন কলকাতা হাইকোর্টের নাম বদলে এবার থেকে করে দেওয়া উচিত কলকাতা পুকুরঘাটের ঝগড়া। মেডিকেল কলেজে ভর্তিতে অনিয়ম হয়েছে, আর এই অনিয়ম কি ইতোমধ্যেই রাজ্যের সংবাদ মাধ্যম দুর্নীতির আখ্যা দিয়ে দিয়েছে। তো এই অভিযোগের ভিত্তিতে গত বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মেডিকেলে ভর্তির তদন্তের দায়িত্ব দেয় সিবিআইকে। তিনি সিবিআইকে বলেন যে দ্রুত এই ঘটনা তদন্ত শুরু করতে, একটি এফআইআর দায়ের করতে এবং আগামী 2 মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন। সিঙ্গেল বেঞ্চে যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা মেডিকেল কলেজের ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে এই অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দেন, সেই সময় বুধবার সেই পরক্ষণেই রাজ্য সরকারের তরফে দরবার করা হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। মূলত বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ মৌখিকভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ দেন।
কিন্তু তারপরেই দ্বিতীয় দফার অর্থাৎ বুধবারই দ্বিতীয় দফার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে যখন রাজ্য সরকারের তরফে এই স্থগিতাদেশের কথা জানানো হয়, তখন তিনি জানতে চান যে এর কোনো লিখিত প্রমাণ আছে কিনা। রাজ্য সরকারের তরফে আইনজীবী বলে যে না, এর কোনো লিখিত প্রমাণ নেই। আর তারপরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন তিনি তাহলে এই স্থগিতাদেশ কি করে মানবেন। তখন তিনি সিবিআইকে সরাসরি নির্দেশ দেন আর দেরি না করে এখনই এফআইআর দায়ের করতে এবং তদন্ত 2 মাসের মধ্যে শেষ করতে। সেই কথা মতো সিবিআই এর তরফে এফআইআর দায়ের করা হয় এবং এই মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছে এই কেন্দ্রিক প্রাথমিক যে অভিযোগ এবং তার পক্ষে যে প্রমাণ বা অন্যান্য নথিপত্র তা তারা নিজেদের হাতে নিয়ে নেয়। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করেই এবার দুজন বিচারপতি একে অপরের মুখোমুখি, বেশ বলা যায় পুকুর ঘাটের ঝগড়ার মতো জনসমক্ষে নেমে পড়েছেন। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার এই নির্দেশ খারিজের পরিপ্রেক্ষিতে সরাসরি কলকাতা হাইকোর্টের 2 সদস্যের ডিভিশন বেঞ্চের অন্যতম বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে সরাসরি শানান অভিযোগ এবং তার অভিযোগের তীর ক্রমশ তোপের আকার নেয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি অভিযোগ করেন বিচারপতি সৌমেন সেন কোন অর্ডারের ভিত্তিতে তার অর্ডার খারিজ করেছেন। তার ভিত্তিতে রাজ্য সরকারের তরফে আইনজীবী অ্যাটর্নি জেনারেল কিশোর দত্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানান ডিভিশন বেঞ্চের বিশেষ ক্ষমতা থাকে যার বলে সিঙ্গেল বেঞ্চের দেওয়া সিদ্ধান্ত বা নির্দেশিকা তারা খারিজ করতে পারে। আর যায় কোথায়, বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন এরপরেই গেলেন চটে। তিনি সরাসরি সৌমেন সেন অর্থাৎ বিচারপতি সৌমেন সেনকে শানান আক্রমণ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি সৌমেন সেনের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন বিচারপতি সেন রাজনৈতিক স্বার্থে জড়িত থাকা কোনো রাজনৈতিক ব্যক্তির মতন আচরণ করছেন। পাশাপাশি তিনি বলেন বিচারপতি সেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট শুরু করা উচিত। শুধু তাই না, তিনি এ বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরও দৃষ্টি আকর্ষণ করার কথা বলেন। কিন্তু এখানেই থেমে থাকেননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর সঙ্গে আরও একটু এগিয়ে তিনি বিচারপতি অমৃতা সিনহার একটি প্রসঙ্গ উত্থাপন করেন। এজলাসে বসে একবার ভাবুন, অবশ্য আপনারা ভাববেন কি আপনাদের কাছে ভগবান, আপনারা তো ভগবান কি করতে পারে না পারে তার তো বিচার করবেন না। কিন্তু একটা বিষয়, আমাদের এই বাংলায় এরকম অনেক মহাপুরুষই জন্মেছেন যারা নিজেদেরকে কখনো ভগবান হিসাবে ক্লেম করেননি, যারা বরাবর বলেছেন তারা মানুষ। সেতে আপনি রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলুন, বা আপনি শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেবেরই কথা বলুন, বা আপনি বামা খ্যাপারও কথা বলতে পারেন। এই 3 জন মহাপুরুষই বারে বারেই বলেছেন তারা ভগবান না, তারা সাধারণ মানুষ। এমনকি রামকৃষ্ণদেবের অন্যতম শিষ্য স্বামী বিবেকানন্দও বলেছেন তিনি ভগবান না, তিনি হচ্ছেন মানুষ। কিন্তু বাঙালি কেন জানি না গত 10 বছরে এত ভগবান এবং ভক্তির রসে হাবুডুবু খাচ্ছেন যে তারা সবার মধ্যেই ভগবান খুঁজে বার করছেন। আর তাই বর্তমানে আপামর বাঙালির মধ্যে কিছু শতাংশ বাঙালির কাছে বর্তমানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভগবানের অবতার হিসাবে উঠে এসছেন। এই অবতার আর ভক্তি থেকে যদি একটু সরে এই আলোচনা শোনেন তাহলে আপনার মনের অন্ধকার যেভাবে ফেলুদা লালমোহন গঙ্গোপাধ্যায়ের মনের অন্ধকার জয় বাবা ফেলুনাতে দূর করেছিল, ঠিক তেমনটা আপনার মনের অন্ধকার কিছুটা দূর করতে পারবো আমি। তাহলে আসুন এবার আলোচনা এগোনো যাক। এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি অমৃতা সিনহার নাম করেন। তিনি বলেন 25শে ডিসেম্বরের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন। না, আপনি উল্টো কিছু ভাববেন না, পুরোটাকে শুনুন। বিচারপতি সৌমেন সেন সেখানে তিনি অভিযোগ করেন যে 3টি কথা অমৃতা সেনকে তিনি নির্দেশের মতো করে বলেন। প্রথমটি হচ্ছে বিচারপতি সৌমেন সেন নাকি অমৃতা সিনহাকে বলেছেন যে অভিষেক ব্যানার্জি, অবশ্যই এখানে নাম আবার উঠল, কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বরাবরই অন্যতম নিশানায় কিন্তু থেকেছে অভিষেক ব্যানার্জি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 মমতা ব্যানার্জির ভাইপো। অভিষেক ব্যানার্জির রাজনৈতিক কেরিয়ার আছে, তো তাকে যেন অযথা ডিস্টার্ব না করা হয়। দ্বিতীয় কথা তিনি বলেন যে এই সমস্ত বিষয় নিয়ে যখন
অমৃতা সিনহার এজলাসে শুনানি চলবে তার যেন তিনি লাইভ স্ট্রিমিং না করেন। তৃতীয় আরেকটি বিষয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন অমৃতা সিনহাকে নাকি সৌমেন সেন নির্দেশিকার মতো করে বলেন যে তিনি যেন প্রাথমিকের 2টি তদন্ত খারিজ করে দেয়, 2টি নির্দেশ খারিজ করে দেন। তো এই যুক্তির পর এখানে আরও 2টি কথা বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন বিচারপতি অমৃতা সিনহা এই বিষয়টি তাকে বলেছেন, অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিষয়টি শুনেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন বিচারপতি অমৃতা সিনহা ইতোমধ্যেই সৌমেন সেনের এই কথাগুলির প্রসঙ্গে এই সমগ্র বিষয়টি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। শুধু তাই না, এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় সরাসরি বিচারপতি সেনকে নিশানা করে আরও একটি মন্তব্য করেন। তিনি বলেন নিয়ম অনুসারে 2 বছর অন্তর হাইকোর্টের বিচারপতিদের বদলি হয়, কিন্তু 2 বছর আগেই বিচারপতি সৌমেন সেনের ওড়িশা হাইকোর্টে বদলির নির্দেশিকা এসে যাওয়ার পরেও তিনি বদলি হননি। তিনি বলেন যে কার মদতে বা কার হাতের জেরেই বিচারপতি সেনের বদলি রুখে গেছে বা আটকে গেছে সেটিও দেখা দরকার। এখান থেকে একটা বিষয় বলতে হবে যে এই প্রথমবার নজিরবিহীনভাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি কলকাতা হাইকোর্টেরই আর এক বিচারপতির বিরুদ্ধে এইভাবে সরাসরি নিশানায় নেমেছেন। এখানে আপনাদের একটা বিষয় বলে রাখা দরকার। একটা বিষয় কি খেয়াল করেছেন যে বরাবরই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু অভিষেক ব্যানার্জিকে নিশানা করেন এবং দ্বিতীয় অমৃতা সিনহার ক্ষেত্রে তিনি ঢাল হয়ে দাঁড়াবার চেষ্টা করেন। এর একটি বড় কারণ হচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিছু অবিবেচক পদক্ষেপ, যার মধ্যে একটি হচ্ছে এবিপি আনন্দে গিয়ে ইন্টারভিউ দেবার মতন কাজ, এবং সেই ইন্টারভিউয়ে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তিনি তুলেছিলেন যা বিচার প্রক্রিয়ার অন্তর্গত, তার জেরেই অভিষেক ব্যানার্জির যাবতীয় মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে যায় এবং তা গিয়ে পৌঁছায় অমৃতা সিনহার এজলাসে। এবার অমৃতা সিনহা গত বেশ 6 মাস ধরে প্রাথমিক দুর্নীতিকাণ্ডের মধ্যে 3টি কেসের ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি, তার বাবা মা এবং তার সংস্থার আর্থিক লেনদেন, কারা ক্লায়েন্ট এবং অভিষেক ব্যানার্জির ডিটেল আর্থিক নথিপত্রের হিসাব তিনি ইডিকে জমা দিতে বলেছিলেন, সিবিআইকেও খসড়া প্রস্তুত করে জমা দিতে বলেছিলেন। সেই মতো তারা অর্থাৎ এই 2 সংস্থাই ইতোমধ্যেই অমৃতা সিনহার এজলাসে তাদের রিপোর্টও পেশ করেছে। এবার অমৃতা সিনহার এই ঘটনার জেরেই আরও একটি ঘটনা উঠে আসে, তা হচ্ছে অমৃতা সিনহার হাজব্যান্ড, যার নাম প্রতাপ চন্দ্র দে, যিনি পেশায় একজন আইনজীবী। আচ্ছা, প্রতাপ চন্দ্র দে এটা শুনলে কেমন মনে হয় না মিষ্টির দোকান, কখনো মনে হয় আইনজীবী? না না, থুড়ি অবশ্যই এক্ষুনি মানহানির মামলা আমার বিরুদ্ধে ঠুকে দিতে পারে। যাই হোক, অমৃতা সিনহার হাজব্যান্ড এই প্রতাপ চন্দ্র দে অন্য একটি মামলায় যুক্ত হয়ে পড়েন। সেই মামলাটি সরাসরি সিআইডির হাতে, অর্থাৎ সেই মামলাটি সরাসরি তদন্ত করছে সিআইডি এবং যার সরাসরি নজরদারি চালাচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সিআইডিকে সরাসরি নির্দেশ দিয়েছে কোনো রকম বাধা উপেক্ষা করে সব রকম বাধাকে একেবারে সরিয়ে দিয়ে এই তদন্ত করতে, এবং সেই তদন্তের জেরি অমৃতা সিনহার হাজব্যান্ডকে দফায় দফায় সিআইডির তরফে ডাকা হয়েছে তার ভয়েস স্যাম্পল টেস্টের জন্য, যদিও প্রতাপ চন্দ্র দের তরফে এখনও অবধি তা দেওয়া হয়নি। এই প্রসঙ্গ নিয়েও এজলাসে কিন্তু এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরব হয়েছিলেন। এবার আবারও একবার সৌমেন সেনের এই প্রসঙ্গকে কেন্দ্র করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও একবার সৌমেন সেনকে নিশানা করলেন এবং সেখানে আরও একবার উঠে এলো এই অমৃতা সিনহার প্রসঙ্গ। এখানে একটা বিষয় হয়তো আপনি চেষ্টা করলে বুঝতে পারবেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দফায় দফায় এই যে তদন্ত, এই যে দুর্নীতি কাণ্ডের শেষ থেকে ছাড়বেন বলে তিনি এজলাসে বসে দফায় দফায় দাবি করেছেন, তা কি তিনি সত্যি দেখে দিতে পারবেন? কারণ হিসাব যা বলছে চলতি বছরে বা আগামী বছরের শুরুতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রিটায়ারমেন্ট। আর যদি তা হয়, আপনার কি মনে হয় এই এত বড় দুর্নীতিকাণ্ডের তদন্ত এই 1 বছরের মধ্যে শেষ হয়ে গিয়ে শুনানি প্রক্রিয়া শেষ হয়ে যাবে, তারপর বিচার প্রক্রিয়া শেষ হয়ে গিয়ে রায়দানও হয়ে যাবে? এমন ঘটনা ভারতের ইতিহাসে, অর্থাৎ স্বাধীন ভারতের ইতিহাসে এর আগে কখনো ঘটেছে যে এবার ঘটবে? অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে সম্ভবত এই সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে একটা হতাশাও তৈরি হয়েছে এবং তিনি কিন্তু এর আগে দফায় দফায় সিবিআই এবং ইডির তদন্তের প্রতি
হতাশাও প্রকাশ করেছেন। একই হতাশা কিন্তু প্রকাশ করেছেন বিচারপতি অমৃতা সিনহাও। আপনারা যদি দুজনের বক্তব্য একটু মন দিয়ে শোনেন বা হাইকোর্টের আর্কাইভ থেকে তাদের বক্তব্য একটু পড়ে দেখেন, তাহলেই দেখবেন দুজনের বয়ান কিন্তু একই টোন ইঙ্গিত করে, একই সুরে দুজনের কথা বাঁধা থাকে। আর এখান থেকে কিন্তু একটা মনে হয় যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেমনভাবে সৌমেন সেন অর্থাৎ বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, ঠিক একইভাবে বিচারপতি সৌমেন সেন বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমালোচকরাও তো এই অভিযোগ তুলতে পারেন যে অমৃতা সিনহাকে এই প্রাথমিক দুর্নীতিকাণ্ডে এবং বিশেষ করে অভিষেক ব্যানার্জিকে কেন্দ্র করে অমৃতা সিনহার যা স্টান্স তা অনেকটাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারা ইনফ্লুয়েন্সড। এটাও তো উল্টো দিকে অভিযোগ উঠতে পারে, কিন্তু সেই অভিযোগ কোনো সংবাদ মাধ্যম তুলবে না, কারণ বিচার প্রক্রিয়া। কিন্তু আশীর্বাদ দ্য ট্রুথ এই আলোচনা করার সাহস নিল। আপনারা একবার ভেবে দেখবেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অমৃতা সিনহার বলা কথাগুলো একটু নিজের মাথা এবং গুগল গুঁড়ো সার্চ করে দেখতে পারেন। একই সঙ্গে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থাৎ বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয়ন কুমারের ডিভিশন বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই এর তদন্তের যে নির্দেশ মেডিকেলে ভর্তির দুর্নীতির ক্ষেত্রে তা খারিজ করে দিয়েছেন। শুধু তাই না, তারা সিবিআইকে সমস্ত নথিপত্র অবিলম্বে জমা দিতে বলেছেন। আর এই প্রসঙ্গকে কেন্দ্র করেই দুই বিচারপতির এইভাবে সরাসরি বলতে গেলে মাছের বাজারের মধ্যে ক্রেতাদের সামনে দুই বিক্রেতার ঝামেলার আকার যেভাবে নজিরবিহীনভাবে আমাদের সামনে উঠে এলো, তা কিন্তু সত্যি আগামী দিনে কলকাতা হাইকোর্টের অন্দরের বিচার প্রক্রিয়ার যে এই দুই বিচারপতির দ্বন্দ্ব আরও বিষাক্ত হয়ে উঠতে চলেছে, বা বিচার প্রক্রিয়া নিয়ে মানুষের যে একটা প্রশ্ন উঠতে চলেছে, তা কিন্তু এই মুহূর্তে একটা অনুমান করা যেতে পারে। আপনার কি মনে হয় অবশ্যই লিখে জানান কমেন্টে। আর যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভগবান মনে করেন তারা আমাকে কমেন্টে নির্ভুল সেন্টেন্সে গালাগাল দিতে পারেন। আর যারা মনে করেন যে না, সমস্ত ব্যক্তি সমালোচনার কেন্দ্রে পড়ে, সমস্ত ব্যক্তিকেই সমালোচনা আলোচনার মধ্যে দিয়েই যেতে হয়, তারাও কমেন্টে লিখে জানেন নিজেদের মতামত। তাহলে চলুন দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।